প্রতিশোধ শব্দটা শুনলেই রক্তের গতি যেন কিছুটা বেড়ে যায়, তাই না? বুকের ভেতর একটা জ্বালা, একটা অস্থিরতা কাজ করে। মনে হয় যে মানুষটা আমার সাথে অন্যায় করেছে, যে মানুষটা আমার বিশ্বাস ভেঙেছে, তাকে একবার দুনিয়াটা চিনিয়ে দিই, তাকে বুঝিয়ে দিই যে আমি কে। এই অনুভূতিটা আপনার একার নয়। আমরা সবাই কোনো না কোনো সময়ে জীবনের কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে এই তীব্র আক্রোশ অনুভব করেছি। রাতে ঘুমানোর আগে আমরা মনে মনে হাজারবার সেই মানুষটাকে অপমান করি, হাজারবার তাকে পরাজিত করি, কিন্তু সকালে উঠে দেখি বাস্তবতা বদলায়নি। সেই মানুষটা দিব্যি ভালো আছে, আর আমরা সেই রাগে রাগুনে তুষের মতো জ্বলছি। আসলে ব্যাপারটা হলো আমাদের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা যে যখনই আমরা আঘাত পাই, আমাদের ব্রেইন সেটাকে ফিজিক্যাল পেইনের মতোই প্রসেস করে। মানে কেউ আপনাকে শারীরিকভাবে আঘাত করলে মস্তিষ্কের যেই অংশটা জ্বলে ওঠে, কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলেও বা অপমান করলেও ঠিক একই অংশটা সিগন্যাল দেয়। আর তখন আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট বলে ওঠে, আক্রমণ করো, পাল্টা জবাব দাও। কিন্তু আমি মোহাম্মদ নেহাল, এবং আমি হিউম্যান সাইকোলজি এবং পার্সোনাল গ্রোথ নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি নিজের ইমোশনকে কন্ট্রোল করে জীবনটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। দেখুন, সমস্যাটা ওখানেই। আমরা মনে করি প্রতিশোধ নেওয়া মানেই জিতে যাওয়া। কিন্তু আপনি কি জানেন বিজ্ঞান কি বলে? জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত কেভিন কার্ল স্মিথের একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে, যারা প্রতিশোধ নেয় তারা মনে করে এরপর তারা শান্তি পাবে, কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। যারা প্রতিশোধ নেয় তারা সেই খারাপ ঘটনাটা নিয়ে অন্যদের তুলনায় অনেক বেশি সময় ধরে চিন্তা করে এবং তাদের কষ্টের স্থায়িত্ব বেড়ে যায়। মানে আপনি ভাবছেন বিষটা অন্যকে খাওয়াচ্ছেন, কিন্তু আসলে বিষটা আপনি নিজেই গিলছেন আর আশা করছেন মারা যাবে অন্য কেউ। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমি চুপ করে থাকব, অন্যায় সহ্য করে যাব? এটা কি দুর্বলতা নয়? না, একদমই নয়। আমি আপনাকে দুর্বল হতে বলছি না, আমি আপনাকে বলছি স্মার্ট হতে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো নীরবতা এবং দুর্বলতা এক জিনিস নয়। বাঘ যখন শিকারের জন্য প্রস্তুত হয় তখন সে গর্জন করে না, সে একদম নিঃশব্দ হয়ে যায়। আপনার নীরবতা হবে সেই বাঘের মতো। যখন আপনি কারো অন্যায়ের জবাবে সাথে সাথে রিয়্যাক্ট করেন, তখন আপনি আসলে তার হাতের পুতুল হয়ে যান। সে চাইছিল আপনাকে রাগাতে আর আপনি রেগে গেলেন, মানে রিমোট কন্ট্রোলটা তার হাতেই থেকে গেল। সে বাটন টিপল আর আপনি নাচলেন। এটা কি খুব সম্মানের কিছু হলো? মজার ব্যাপারটা ঠিক এখানেই। যখন আপনি তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখান না, তখন সামনের মানুষটা বিভ্রান্ত হয়ে যায়। সে একটা নির্দিষ্ট রিয়াকশন আশা করছিল। সে ভেবেছিল আপনি চিৎকার করবেন, ঝগড়া করবেন, অথবা ফেসবুকে একটা বিশাল স্ট্যাটাস দেবেন। কিন্তু যখন আপনি কিছুই করলেন না, তখন তার ইকুয়েশন আর মেলে না। এই যে তার হিসেব ওলটপালট করে দেওয়া, এটাই হলো আসল খেলা। এটাকে সাইকোলজির ভাষায় বলে দ্য পাওয়ার অফ পজ, বা থামার শক্তি। আসলে জীবনটা একটা বিশাল ক্যানভাস। এখানে কেউ একজন এসে কালো রং ছিটিয়ে দিল। এখন আপনি যদি ওই কাঁচা রঙের উপরই ঘষা মাজা শুরু করেন, তাহলে পুরো ক্যানভাসটা নোংরা হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটু সময় দেন, রংটা শুকোতে দেন, তাহলে পরে খুব সহজেই সেটাকে অন্য কোনো সুন্দর আর্ট দিলে ঢেকে দেওয়া সম্ভব। প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা হলো ওই কাঁচা রঙের ওপর ঘষা মাজা করার মতো। এতে শুধু হাত নোংরা হয় না, জীবনের ক্যানভাসটাও নষ্ট হয়। পরিসংখ্যান বলছে প্রায় 65% মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো করেছে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তের কারণে। একবার ভেবে দেখুন তো, আজ থেকে 5 বছর আগে যেই বিষয়টা নিয়ে আপনি তুমুল ঝগড়া করেছিলেন বা যার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পাগল ছিলেন, আজ কি সেই বিষয়টা আপনার জীবনে বিন্দুমাত্র কোনো ভ্যালু অ্যাড করছে? সম্ভবত না। বরং সেই সময়টা যদি আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টে দিতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? আমরা প্রায়ই বলি সময় সব ঠিক করে দেয়, কিন্তু এটা একটা ভুল ধারণা। সময় নিজে থেকে কিছু ঠিক করে না। সময়ের সাথে সাথে আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন সেটাই আসল। প্রতিশোধের নেশা হলো একটা লুপের মতো। আপনি তাকে আঘাত করবেন, সে আপনাকে আঘাত করবে। এই চক্র চলতে থাকবে। কিন্তু আপনি যদি লুপটা ভেঙে বেরিয়ে আসেন এবং সেই এনার্জিটা নিজের উপর ফোকাস করেন, তাহলে গেমটা চেঞ্জ হয়ে যায়। একটা খুব সুন্দর উপমা আছে। আপনি যদি কাদা ছোঁড়াছুড়ি করেন, তবে আপনার প্রতিপক্ষ নোংরা হবে কিনা তার গ্যারেন্টি নেই, কিন্তু আপনার হাত যে নোংরা হবে সেটা 100% নিশ্চিত। এখন প্রশ্ন হলো, তাহলে রাগটা কমাবো কিভাবে? ওই মানুষটার প্রতি ঘৃণাটা কি এমনি এমনি চলে যাবে? দেখুন, ঘৃণা হলো ভালোবাসারই একটা উল্টো রূপ। আপনি যাকে ঘৃণা করেন তাকে আপনি আপনার মস্তিষ্কে বিনা ভাড়ায় থাকতে দিচ্ছেন। সে আপনার সাথে নেই, কিন্তু আপনার ভাবনায় সে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। আপনি খাচ্ছেন কিন্তু ভাবছেন তার কথা। আপনি কাজ করছেন কিন্তু ফোকাস করতে পারছেন না, কারণ আপনার মাথায় ঘুরছে সে আপনার সাথে কি করেছে।
এর মানে হলো সে আপনার জীবনটা কন্ট্রোল করছে। আপনি কি সত্যিই আপনার জীবনের চাবিটা এমন একটা মানুষের হাতে ছেড়ে দিতে চান যে আপনার ভালো চায় না? সফল মানুষরা প্রতিশোধী নেয় না, তারা তাদের সাকসেস দিয়ে শব্দহীন চড় মারে। বিল গেটস একবার বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো বিশাল সাফল্য। যখন আপনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে ওই মানুষটার অস্তিত্ব আপনার কাছে পিঁপড়ের মতো মনে হবে, সেটাই হবে আসল জবাব। কল্পনা করুন 5 বছর পর আপনি একটা দামি গাড়ি থেকে নামছেন, আপনার মুখে প্রশান্তির হাসি, আর ওই মানুষটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আপনাকে দেখছে। সেই মুহূর্তের স্যাটিসফ্যাকশনটা চিন্তা করুন। ওই মুহূর্তের জন্য আজকের এই ছোটোখাটো প্রতিশোধের লোভ আপনাকে সামলাতে হবে। কিন্তু এই পথে হাঁটা সহজ নয়, কারণ আমাদের ইগো বা অহংকার বারবার আমাদের খোঁচাতে থাকে। আমাদের মনে হয়, ও আমাকে এত বড় কথা বলল আর আমি কিচ্ছু বললাম না। এই ইগোকে শান্ত করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনে রাখবেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? যারা আপনার ক্ষতি করেছে তারা তাদের স্বভাব অনুযায়ী কাজ করেছে। এখন আপনি আপনার স্বভাব অনুযায়ী কাজ করবেন না তাদের লেভেলে নেমে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার চয়েস। আরেকটা বিষয় খেয়াল করেছেন, যারা অন্যদের ক্ষতি করে, যারা বিশ্বাসঘাতকতা করে, তারা আসলে ভেতরে ভেতরে ভীষণ অসুখী। সুখী মানুষ কখনো অন্যকে খোঁচায় না। হার্ট পিপল, অর্থাৎ যারা নিজেরা আঘাতপ্রাপ্ত তারাই অন্যকে আঘাত করে। তাদের এই আচরণের জন্য আপনি করুণা করতে পারেন, কিন্তু ঘৃণা করে নিজের সময় নষ্ট করার মানে হয় না। যখন আপনি এটা বুঝতে শিখবেন যে তাদের এই আচরণ আপনার অযোগ্যতা নয়, বরং তাদের নিজেদেরই মানসিক দৈন্যতার প্রকাশ, তখন দেখবেন বুক থেকে পাথরটা নেমে গেছে। তবে হ্যাঁ, সবকিছু সময়ের ওপর ছেড়ে দেওয়ার মানে এই নয় যে আপনি হাত গুটিয়ে বসে থাকবেন। এর মানে হলো আপনি বিচারের ভারটা প্রকৃতির ওপর, বা আপনি যাতেই বিশ্বাস করেন, ইউনিভার্স বা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলেন। এবং বিশ্বাস করুন, প্রকৃতি যখন প্রতিশোধ নেয় তখন সেটা কোনো শব্দ করে না, কিন্তু তার প্রভাব হয় দীর্ঘস্থায়ী। আমরা যেটাকে কর্মা বলি বা কর্মফল বলি, সেটা পদার্থবিজ্ঞানের নিউটনের তৃতীয় সূত্রের মতোই সত্য। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। হয়তো আজ হচ্ছে না, হয়তো কাল হচ্ছে না, কিন্তু বুমের্যাংটা ঘুরে ঠিকই আসবে। আর যখন আসবে তখন আপনাকে আর হাত নোংরা করতে হবে না, আপনি শুধু দূর থেকে দেখবেন এবং মুচকি হাসবেন। কিন্তু এই দেখার জন্য, এই শেষ হাসিটা হাসার জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে এমনভাবে গঠন করতে হবে যেন কোনো ঝড়ই আপনাকে টলাতে না পারে। আর এই প্রস্তুতির প্রথম ধাপটাই হলো মেনে নেওয়া। মেনে নেওয়া যে যা হয়েছে তা বদলানো যাবে না, কিন্তু যা হতে যাচ্ছে তা সম্পূর্ণ আমার হাতে। অতীতকে আপনি এডিট করতে পারবেন না, কিন্তু ভবিষ্যৎকে আপনি ডিজাইন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, অতীত তো বদলানো যাবে না, কিন্তু এই যে বুকের ভেতর জ্বালা, এই যে অপমানের স্মৃতি, এটা নিয়ে কি করব? এটাকে কি শুধু গিলতে থাকব? একদমই না। এখানেই আসে সেই ম্যাজিকটা, যাকে সাইকোলজির ভাষায় বলে সাবলিমেশন। এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আপনি আপনার নেগেটিভ ইমোশন বা আদিম প্রবৃত্তিগুলোকে, যেমন রাগ, ঘৃণা বা প্রতিশোধ স্পৃহাকে, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং গঠনমূলক কাজে রূপান্তর করেন। সহজ কথায়, আপনার ভেতরের আগুন দিয়ে অন্যের ঘর না পুড়িয়ে সেই আগুন দিয়ে নিজের ইঞ্জিনে বাষ্প তৈরি করা, যাতে আপনি রকেটের গতিতে ছুটতে পারেন। দেখুন, পদার্থবিজ্ঞানের একটা খুব বেসিক সূত্র আছে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আপনার ইমোশন বা আবেগও কিন্তু এক প্রকার শক্তি বা এনার্জি। যখন কেউ আপনাকে অপমান করে, তখন আপনার শরীরে অ্যাড্রেনালিন হ্রাস হয়, কর্টিসল বাড়ে। এটা একটা বিশাল এনার্জি সোর্স। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, এই এনার্জিটাকে যদি আপনি রিভেঞ্জ বা প্রতিশোধে খরচ করে ফেলেন, তবে সেটা নিছক অপচয়। এটা অনেকটা নিউক্লিয়ার এনার্জি দিয়ে বিদ্যুৎ তৈরি না করে বোমা ফাটানোর মতো। বোমা ফাটালে শব্দ হবে, ধুলো উড়বে, কিছু মানুষ ভয় পাবে, কিন্তু শেষমেশ কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু ওই একই এনার্জি দিয়ে যদি বিদ্যুৎ কেন্দ্র চালান, তবে পুরো শহর আলোকিত হবে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, বলা সহজ কিন্তু করা কঠিন। যখন রাগ ওঠে তখন কি আর এসব ফিজিক্স মনে থাকে? আমি জানি থাকে না, কিন্তু যারা উইনার, যারা চ্যাম্পিয়ন, তাদের ব্রেন এভাবেই ট্রেন করা থাকে। তারা জানে রাগ হলো জ্বালানি। একটা উদাহরণ দিই। মনে করুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন। এখন কেউ যদি আপনার গাড়ির পেছনে ধাক্কা মারে, আপনি কি গাড়ি থামিয়ে তার সাথে মারামারি করবেন, নাকি ওই ধাক্কার গতিটাকে কাজে লাগিয়ে নিজের স্পিড বাড়িয়ে দেবেন? স্মার্ট ড্রাইভাররা গতি বাড়িয়ে দেয়। পরিসংখ্যান বলছে পৃথিবীর প্রায় 90% সফল মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে বড় ধরনের রিজেকশন বা অপমানের শিকার হয়েছিলেন, কিন্তু তারা সেটা নিয়ে ফেসবুকে কান্নাকাটি করেননি। জে.কে রাউলিংকে 12 জন প্রকাশক ফিরিয়ে দিয়েছিল। তিনি যদি তখন প্রতিশোধ নিতে প্রকাশকদের নামে কুৎসা রটাতেন, তাহলে আজ আমরা হ্যারি পটার পেতাম না। তিনি সেই অপমানকে কালিতে রূপান্তর করেছিলেন। মাইকেল জর্ডানকে তার হাই স্কুল বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। তিনি কোচকে গালি দেননি,
তিনি প্র্যাকটিস সেশনে সেই রাগ ঝেড়েছিলেন। এটাই হলো ট্রান্সফরমেশন। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি যখন আপনার অপছন্দের মানুষের প্রতি ফোকাস সরিয়ে নিজের লক্ষ্যের প্রতি ফোকাস করেন, তখন আপনার ব্রেন একটা অদ্ভুত কাজ করে। একে বলে সিলেক্টিভ অ্যাটেনশন। আগে আপনার ব্রেন খুঁজতো কিভাবে তাকে শায়েস্তা করব। এখন আপনার ব্রেন খুঁজবে কিভাবে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে ওর অস্তিত্বই আমার কাছে নগণ্য হয়ে যাবে। এই শিফটটা যেদিন আপনার মধ্যে আসবে, সেদিন থেকে আপনি আনস্টপেবল। কিন্তু সাবধান, এই পথে একটা বড় বাধা আছে। সেটা হলো ভেন্টিং বা মনের ঝাল মেটানো। আমাদের সমাজের একটা প্রচলিত ভুল ধারণা হলো মনের কথা বলে ফেললে হালকা লাগে। হ্যাঁ, হালকা লাগে, কিন্তু ওখানেই আপনি হেরে যান। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাইকোলজি প্রফেসর পিটার গোল্ডওয়েৎজার একটা গবেষণা করেছিলেন। সেখানে দেখা গেছে, যখন আমরা আমাদের লক্ষ্য বা পরিকল্পনার কথা অন্যদের বলে ফেলি, তখন আমাদের ব্রেন একটা প্রিম্যাচিওর সেন্স অফ কমপ্লিটনেস বা অকাল তৃপ্তি অনুভব করে। মানে আপনি ভাবলেন আপনি কাজটা করে ফেলেছেন, যদিও আপনি কিছুই করেননি। ঠিক একইভাবে যখন আপনি আপনার রাগ বা প্রতিশোধের পরিকল্পনা বন্ধুদের সাথে শেয়ার করেন, তখন আপনার ব্রেন মনে করে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, ফলে সেই আগুন বা ড্রাইভ কমে যায়। তাই চুপ থাকতে হবে, একদম পিন পতন নীরবতা। আপনার কষ্ট, আপনার অপমান, আপনার পরিকল্পনা সব কিছু নিজের ভেতরে লক করে রাখতে হবে। এটাকে একটা প্রেসার কুকারের সাথে তুলনা করতে পারেন। যদি আপনি আগেই সিটি বা হুইসেল তুলে দেন, বাষ্প বেরিয়ে যাবে, রান্না হবে না। কিন্তু যদি বাষ্পটা ভেতরে জমতে দেন, সেই প্রেসারেই কঠিন খাবার সেদ্ধ হবে। আপনার সাকসেস হলো সেই খাবার, আর আপনার রাগ হলো বাষ্প। লিক হতে দেবেন না। কাউকে বলবেন না যে আপনি কি করতে যাচ্ছেন, শুধু করে দেখান। আসলে ব্যাপারটা হলো মানুষ আপনার কথা মনে রাখে না, মানুষ আপনার রেজাল্ট মনে রাখে। আপনি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, কত চোখের জল ফেলেছেন, কতবার ব্যর্থ হয়েছেন, এসব কারোর দেখার সময় নেই। দুনিয়া শুধু ফাইনাল স্কোরবোর্ড দেখে। আর স্কোরবোর্ডে যদি আপনার নাম উঁচুতে থাকে, তাহলে অতীতে কে আপনাকে ল্যাং মেরেছিল সেটা কেউ মনে রাখবে না, এমনকি আপনি নিজেও ভুলে যাবেন। এখন প্রশ্ন হলো, এই ট্রমা বা মানসিক আঘাতকে শক্তিতে রূপান্তর করার প্র্যাকটিক্যাল উপায় কী? প্রথমত, নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করুন। কেন আমার সাথেই এমন হলো, আমি তো কারোর ক্ষতি করিনি, এই ধরনের চিন্তা আপনাকে দুর্বল করে দেয়। এর বদলে নিজেকে বলুন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এটাকে বলে রিফ্রেমিং। হয়তো ওই মানুষটা আপনার জীবন থেকে চলে না গেলে আপনি নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজনই অনুভব করতেন না। হয়তো ওই অপমানটা না হলে আপনার ভেতরের জেদটা জাগত না। একটা খুব শক্তিশালী উপমা দিই। তীরন্দাজ যখন তীর ছোড়ে, তখন সে তীরটাকে পেছনের দিকে টানে। তীরের কি তখন কষ্ট হয় না? মনে হয় না যে তাকে পিছিয়ে দেওয়া হচ্ছে? কিন্তু তীর জানে না যে তাকে আসলে ছুঁড়ে দেওয়ার জন্যই পেছনের দিকে টানা হচ্ছে। আপনার জীবনের এই খারাপ সময়টা, এই অপমান, এই রিজেকশন, এগুলো হলো সেই পেছনের দিকে টান। জীবন আপনাকে পেছনে টানছে মানেই হলো সে আপনাকে অনেক দূরে ছুঁড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শর্ত একটাই, আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে এবং সুতোর ওপর থেকে গ্রিপ ছাড়লে চলবে না। বেশিরভাগ মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয় কেন জানেন? কারণ তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি চায়। তারা চায় আজ কাজ করব, কাল রেজাল্ট পাবো। কিন্তু প্রতিশোধের আগুন দিয়ে যে সাফল্য তৈরি হয়, সেটা স্লো কুকিং প্রসেস। বিরিয়ানি রান্না করতে সময় লাগে, ম্যাগি নুডলস 2 মিনিটেই হয়। আপনি কি হতে চান, 2 মিনিটের ম্যাগি নাকি রাজকীয় বিরিয়ানি? আপনার শত্রু হয়তো এখন ম্যাগি নুডলস খাচ্ছে আর হাসছে, কিন্তু আপনি যখন আপনার রাজকীয় ভোজ নিয়ে হাজির হবেন, তখন তার প্লেটের দিকে কেউ তাকাবে না। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি একটা ফোর্ট্রেস বা দুর্গ। দুর্গের দেওয়াল ভেদ করে যেমন শত্রুর তীর ভেতরে আসতে পারে না, তেমনি আপনার মানসিক দুর্গের দেওয়াল ভেদ করে যেন কারো কটু কথা, কারো অবহেলা আপনার আত্মবিশ্বাসকে স্পর্শ করতে না পারে। আর এই দুর্গ একদিনে তৈরি হয় না, প্রতিদিন একটা একটা করে ইট গাঁথতে হয়। সেই ইটগুলো হলো নতুন স্কিল শেখা, শরীর চর্চা করা, বই পড়া এবং ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। টাকা, হ্যাঁ, এটা নিয়ে আমাদের অনেক ছুতমার গেছে। অনেকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু বিশ্বাস করুন, টাকা দিয়ে আপনি অন্তত এমন একটা পজিশনে যেতে পারবেন যেখানে মানুষ আপনাকে অপমান করার আগে 10 বার ভাববে। ইকোনমিক পাওয়ার বা অর্থনৈতিক ক্ষমতা হলো আধুনিক যুগের সবচেয়ে বড় অস্ত্র। আপনার পকেটে যখন টাকা থাকবে, তখন আপনার কনফিডেন্স লেভেলই অন্যরকম হবে। যারা আজ আপনাকে অবজ্ঞা করছে, কাল তারা আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দেবে। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাটা বুঝতে পারাটাই হলো অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া।
তবে মনে রাখবেন এই জার্নিটা খুব একাকী। যখন আপনি নিজেকে গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়বেন তখন অনেক বন্ধু হারিয়ে যাবে, অনেক আড্ডা মিস হবে, অনেক পারিবারিক অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না। লোকে আপনাকে অসামাজিক, অহংকারী বা পাগল বলবে। তখন নিজের মনের সাথে যুদ্ধ করাটা কঠিন হয়ে পড়ে। মনে হয় আসলেই কি আমি ঠিক করছি? এই সন্দেহটা আসাই স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, আপনি যদি ভিড়ের অংশ হতে চান তবে ভিড়ের মতোই জীবন পাবেন। আর যদি ভিড় থেকে আলাদা হয়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চান তবে আপনাকে একাই হাঁটতে হবে। সিংহ একা চলে, ভেড়ার পাল একসাথে চলে। এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু নেহাল ভাই, একা একাই লম্বা পথ পাড়ি দেব কিভাবে? মোটিভেশন তো দুদিন পর হারিয়ে যায়। ঠিক ধরেছেন, মোটিভেশন হলো গোসলের মতো, প্রতিদিন নিতে হয়। কিন্তু ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা হলো নিঃশ্বাসের মতো, যা আপনাকে বাঁচিয়ে রাখে। পরের ধাপে আমি আপনাদের এমন কিছু মেন্টাল হ্যাকস বা মানসিক কৌশলের কথা বলবো যা ব্যবহার করে আপনি আপনার এই একাকী জার্নিটাকে উপভোগ করতে শিখবেন এবং নিজেকে এমন এক গোস্ট মোডে নিয়ে যাবেন যেখানে আপনি থাকবেন সবার চোখের আড়ালে, কিন্তু আপনার কাজ কথা বলবে সবার সামনে। গোস্ট মোড নামটা শুনেই গা ছমছম করছে, তাই না? মনে হচ্ছে কোনো ভিডিও গেমের কথা বলছি। আসলে জীবনটাও একটা গেম, আর এই গেমে জিততে হলে মাঝে মাঝে আপনাকে অদৃশ্য হয়ে যেতে হয়। গোস্ট মোড মানে কিন্তু মরে যাওয়া বা পৃথিবী থেকে হারিয়ে যাওয়া নয়। এর মানে হলো সোশ্যাল মিডিয়া, আড্ডা, ফালতু তর্ক আর অপ্রয়োজনীয় মানুষগুলোর রাডার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আপনি আছেন, আপনি কাজ করছেন, আপনি শ্বাস নিচ্ছেন, কিন্তু কেউ জানে না আপনি আসলে কি করছেন। আপনার গতিবিধি, আপনার পরিকল্পনা, আপনার পরবর্তী পদক্ষেপ সবকিছুই থাকবে ধোঁয়াশার আড়ালে। দেখুন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই চিৎকার করে নিজেদের উপস্থিতি জানান দিতে ব্যস্ত। আমি অমুক রেস্টুরেন্টে খাচ্ছি, আমি তমুক জায়গায় ঘুরতে গেছি, আমার মন খারাপ, সব কিছুই আমরা ফেসবুকে পোস্ট করি। কিন্তু যারা রিয়েল গেম চেঞ্জার তারা এসব করে না। তারা জানে অতিরিক্ত এক্সপোজার বা জনসম্মুখে আসা মানেই হলো শত্রুকে আপনার দুর্বল জায়গাগুলো দেখিয়ে দেওয়া। সানজু তার বিখ্যাত বই দ্য আর্ট অফ ওয়ারে বলেছিলেন, লেট ইয়োর প্ল্যানস বি ডার্ক অ্যান্ড ইনপেনিট্রেবল অ্যাজ নাইট, অ্যান্ড ওয়েন ইউ মুভ ফল লাইক আ থান্ডারবোল্ট। অর্থাৎ আপনার পরিকল্পনা রাতের অন্ধকারের মতো দুর্ভেদ্য হোক, আর যখন আপনি আক্রমণ করবেন তখন সেটা হবে বজ্রপাতের মতো। এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু নেহাল ভাই, মানুষ যদি আমাকে দেখতেই না পায় তাহলে আমি যে সফল হচ্ছি সেটা তারা বুঝবে কিভাবে? মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি মানুষকে দেখানোর জন্য সফল হচ্ছেন না, আপনি সফল হচ্ছেন নিজের জন্য। আর যখন আপনার রেজাল্ট কথা বলবে তখন আপনাকে আর চিল্লাইতে হবে না। সিংহের গর্জন শোনার জন্য মাইক লাগে না। ঘোস্ট মোডে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার মনোযোগ বা ফোকাস 100% নিজের উপর থাকে। অন্য কেউ আপনাকে জাজ করছে না, অন্য কেউ আপনাকে ডিমোটিভেট করার সুযোগ পাচ্ছে না। আপনি নিজের সাথে নিজে কম্পিটিশন করছেন। আমি মোহাম্মদ নেহাল এবং আমি পার্সোনাল ব্র্যান্ডিং এবং স্ট্র্যাটেজিক সাইলেন্স নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন, কারণ আমরা এমন সব সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি যা আপনাকে অন্যদের থেকে আলোকবর্ষ এগিয়ে রাখবে। ঘোস্ট মোডে যাবার প্রথম ধাপ হলো ডিজিটাল ডিটক্স। আপনার ফোনের নোটিফিকেশন অফ করুন। যারা আপনাকে নেগেটিভ ভাইব দেয় তাদের আনফলো বা মিউট করুন। বিশ্বাস করুন, আপনি যদি 3 মাস ফেসবুকে পোস্ট না দেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, কিন্তু এই 3 মাসে আপনি যদি কোনো স্কিল শেখেন বা কোনো প্রজেক্টে মন দেন তবে আপনার পৃথিবী বদলে যেতে পারে। পরিসংখ্যান বলছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়, বছরে সেটা হয় 1460 ঘন্টা। এই সময়টা দিয়ে আপনি একটা নতুন ভাষা শিখতে পারতেন বা কোডিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারতেন, অথবা নিজের শরীরের ফিটনেস লেভেল এমন জায়গায় নিতে পারতেন যা দেখে মানুষ অবাক হয়ে যেত। আসলে ব্যাপারটা হলো আমরা ভয় পাই যে আমরা যদি সবার সাথে কানেক্টেড না থাকি তবে আমরা একা হয়ে যাব। একে বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। কিন্তু আপনি কি জানেন সফল মানুষেরা জোমো বা জয় অফ মিসিং আউট প্র্যাকটিস করে? তারা অন্যদের পার্টি বা আড্ডায় মিস করাটাকে উপভোগ করে, কারণ তারা জানে ওই সময়ে তারা নিজেদের সাম্রাজ্য করছে। আপনি যখন একা থাকেন তখন আপনি আপনার আসল সত্তাকে খুঁজে পান। ভিড়ের মধ্যে আপনি হারিয়ে যান, কিন্তু নির্জনে আপনি নিজেকে আবিষ্কার করেন। দ্বিতীয় ধাপ হলো লো প্রোফাইল মেনটেন করা। আপনার ইনকাম, আপনার লাভ লাইফ আর আপনার নেক্সট মুভ, এই 3টে জিনিস কখনো কাউকে বলবেন না, এমনকি আপনার সবচেয়ে কাছের বন্ধুকেও না, কারণ বন্ধুত্বের আড়ালে অনেক সময় শত্রু লুকিয়ে থাকে। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইয়োর সাকসেস বি দ্য নয়েজ। কিন্তু আমি বলি, সাকসেস পাওয়ার পরেও নয়েজ করার দরকার নেই। আপনি শুধু মুচকি হাসবেন, ওই হাসিটাই হবে সবচেয়ে বড় শব্দ। আপনার জীবনকে একটা মুভির মতো চিন্তা করুন। মুভিতে হিরো যখন ট্রেনিং নেয় তখন কি সে সবাইকে বলে বেড়ায়? রকি বালবোয়া যখন বক্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিল সে একা দৌড়াতো, একা প্র্যাকটিস করত। ওই সিনগুলোই কিন্তু মুভির সবচেয়ে আইকনিক পার্ট।
আপনার জীবনের এই ঘোস্ট মোড পিরিয়ডটা হলো সেই ট্রেনিং সেশন। এটা বোরিং হতে পারে, এটা একঘেয়ে হতে পারে, কিন্তু এটাই আপনাকে চ্যাম্পিয়ন বানাবে। আর যখন আপনি রিংয়ে নামবেন, মানে যখন আপনি আপনার রেজাল্ট নিয়ে দুনিয়ার সামনে আসবেন, তখন সবাই অবাক হয়ে বলবে, আরে ও তো হারিয়ে গিয়েছিল, ও হঠাৎ এত কিছু করলো কিভাবে। এই যে তাদের বিস্ময়, তাদের চোখের ভাষা, এটাই আপনার আসল রিওয়ার্ড। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো গোস্ট মোড মানে কিন্তু অসামাজিক হওয়া নয়। আপনি মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, হাসবেন, কিন্তু আপনার ভেতরের খবর কাউকে দেবেন না। আপনি হবেন সেই আইসবার্গের মতো, যার মাত্র 10% দেখা যায় আর বাকি 90% পানির নিচে থাকে। মানুষ শুধু আপনার 10% দেখবে, আপনার হাসি, আপনার ভদ্রতা, কিন্তু আপনার স্ট্রাগল, আপনার প্ল্যানিং, আপনার অ্যাম্বিশন সব থাকবে ওই 90%-এর মধ্যে, যা কেউ দেখবে না। তৃতীয় ধাপ হল ডিপ ওয়ার্ক। ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইয়ে বলেছেন, যারা দীর্ঘ সময় ধরে কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করতে পারে তারাই ভবিষ্যৎ পৃথিবীর লিডার হবে। গোস্ট মোডে থাকাকালীন আপনার কাজ হবে এই ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করা। মানে আপনি যখন কাজ করবেন তখন ফোন, ইমেল, মেসেঞ্জার সব বন্ধ, শুধু আপনি আর আপনার কাজ। এই ফোকাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। অন্যরা যখন মাল্টিটাস্কিং করে সময় নষ্ট করছে, আপনি তখন লেজার ফোকাস দিয়ে কাজ শেষ করে ফেলবেন। এখন একটা কঠিন সত্য বলি, গোস্ট মোডে থাকাটা সহজ নয়। প্রথম কয়েকদিন খুব ভালো লাগবে, মনে হবে আমি খুব প্রোডাক্টিভ, কিন্তু এক সপ্তাহ পর আপনার মনে হবে আমি কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আপনার ব্রেন ডোপামিন চাইবে, সে চাইবে কেউ আপনার ছবিতে লাইক দিক, কেউ কমেন্ট করুক। এই সময়টা খুব ক্রিটিক্যাল। যদি আপনি এই টেম্পটেশন বা প্রলোভন কাটিয়ে উঠতে পারেন, তবেই আপনি আসল খেলাটা জিতবেন। মনে রাখবেন, হিয়া তৈরি হয় মাটির নিচে প্রচণ্ড চাপে আর অন্ধকারে। কয়লা থাকে উপরে, সহজেই পাওয়া যায়। আপনি কি হতে চান সহজলভ্য কয়লা নাকি দুর্লভ হীরা? আপনার এই পরিবর্তনের প্রক্রিয়ায় অনেকে আপনাকে ভুল বুঝবে। তারা বলবে তুমি বদলে গেছো, তোমার ভাব বেড়ে গেছে। তাদের বলতে দিন, আপনি তাদের সাথে তর্কে যাবেন না। আপনি শুধু মনে মনে বলবেন, হ্যাঁ আমি বদলে যাচ্ছি, কারণ আমি আমার পুরনো ভার্সনটাকে আপডেট করছি। যেমন আইফোন বা অ্যান্ড্রয়েড আপডেট হয়, তেমনি মানুষ হিসাবে আমাদেরও আপডেট হতে হয়। যারা আপডেট হয় না তারা নোকিয়া ফোনের মতো হারিয়ে যায়। আপনি কি নোকিয়া হতে চান? একটা চমৎকার উপমা দিই। বাঁশ গাছ বা চাইনিজ ব্যাম্বুসুরের কথা শুনেছেন? এই গাছ লাগানোর পর প্রথম 4 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না। আপনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু কোনো অঙ্কুরোদ্গম নেই। 4 বছর ধরে সে মাটির নিচে তার শিকড় বা রুট সিস্টেম শক্ত করে। তারপর 5ম বছরে মাত্র 6 সপ্তাহের মধ্যে সে 90 ফুট লম্বা হয়ে যায়। এখন কেউ যদি বলে মাত্র 6 সপ্তাহে 90 ফুট হয়েছে, সে ভুল। আসলে সে 90 ফুট হয়েছে 4 বছর 6 সপ্তাহে। আপনার গোস্ট মোড হলো ওই 4 বছরের রুট তৈরির সময়। বাইরে থেকে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি এমন এক ভিত্তি তৈরি করছেন যা কোনো ঝড়ই উপড়ে ফেলতে পারবে না। সুতরাং আজকের পর থেকে নিজেকে একটু গুটিয়ে নিন। সব দাওয়াতে যাওয়ার দরকার নেই, সব ফোন কল ধরার দরকার নেই, সব মেসেজের রিপ্লাই সাথে সাথে দেওয়ার দরকার নেই। নিজের জন্য একটা বাউন্ডারি তৈরি করুন। ওই বাউন্ডারির ভেতরে শুধু আপনি আর আপনার স্বপ্ন থাকবে, বাকি দুনিয়া বাইরে। বিশ্বাস করুন, এই স্যাক্রিফাইস বা ত্যাগটুকু যদি আপনি করতে পারেন, তবে আগামী কয়েক বছর আপনার জীবনটা এমন হবে যা অন্যরা স্বপ্নেও ভাবতে পারে না। এখন এই গোস্ট মোড থেকে বের হয়ে আপনি যখন সফলতার মঞ্চে দাঁড়াবেন, তখন আপনার অ্যাটিটিউড কেমন হবে? তখন কি আপনি অহংকার দেখাবেন নাকি বিনয়ী থাকবেন? পরের সেকশনে আমি কথা বলবো সাকসেস প্যারাডক্স নিয়ে। কেন সাফল্য পাওয়ার পর বেশিরভাগ মানুষ আবার নিচে পড়ে যায়, এবং কিভাবে আপনি সেই ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওঠা যতটা কঠিন, সেখানে টিকে থাকা তার চেয়ে বেশি কঠিন। সাফল্য এই শব্দটা আমাদের সবার কাছেই একটা জাদুর কাঠির মতো। আমরা মনে করি একবার যদি ওই চূড়ায় উঠতে পারি তাহলেই জীবন সেট, আর কোনো চিন্তা নেই, আর কোনো কষ্ট নেই। কিন্তু আমি মোহাম্মদ নেহাল, এবং আমি হিউম্যান বিহেভিয়ার এবং সাকসেস সাইকোলজি নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি শুধু সফল হতে চান না, বরং সেই সাফল্যকে ধরে রাখতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। দেখুন, ব্যাপারটা হলো পাহাড়ের চূড়ায় ওঠা কঠিন, কিন্তু সেখানে বেশিক্ষণ টিকে থাকা তার চেয়েও কঠিন। কেন জানেন? কারণ সেখানে অক্সিজেন কম, বাতাস পাতলা, একটু অসতর্ক হলেই পা পিছলে একদম নিচে। এটাকে আমি বলি সাকসেস প্যারাডক্স।
যখন আপনি স্ট্রাগল করছিলেন তখন আপনার মধ্যে একটা আগুন ছিল, একটা ক্ষুধা ছিল, আপনি জানতেন আপনাকে লড়তে হবে। কিন্তু যখনই আপনি সফল হলেন আপনার ব্রেন রিল্যাক্স মোডে চলে গেল, আর ঠিক ওই মুহূর্তেই পতনের শুরু। পরিসংখ্যান বলছে লটারি জেতা 70% মানুষ মাত্র 7 বছরের মধ্যে দেউলিয়া হয়ে যায়। চিন্তা করতে পারেন, 70%। কেন এমন হয়? কারণ তারা টাকা পেয়েছে ঠিকই, কিন্তু সেই টাকা ধরে রাখার বা ম্যানেজ করার মানসিকতা তৈরি করেনি। সাফল্য তাদের কাছে এসেছে অ্যাক্সিডেন্টলি, বা তারা প্রস্তুত ছিল না। আপনার ক্ষেত্রেও যদি এমন হয়, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য সফল হলেন, কিন্তু সেই সাফল্যকে হ্যান্ডেল করার ক্যারেক্টার বা চরিত্র আপনার নেই, তাহলে সেই সাফল্যই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই, যখন আপনি সফল হবেন তখন আপনার শত্রু কিন্তু কমে যাবে না, বরং শত্রুর রূপ বদলাবে। আগে যারা আপনার মুখের উপর খারাপ কথা বলতো, তারা এখন আপনার পিঠ চাপড়াবে। তারা বলবে, ভাই আমি তো জানতাম তুই পারবি। এরা হলো ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস বা সুসময়ের বন্ধু। এদের চিনে রাখাটা খুব জরুরি। এরা আপনার ইগোকে পাম্প করবে, এরা আপনাকে বোঝাবে যে আপনি দুনিয়ার রাজা, আর যখনই আপনি এটা বিশ্বাস করতে শুরু করবেন তখনই আপনি শেষ, কারণ অহংকার পতনের মূল। ইতিহাস ঘাটলে দেখবেন বড় বড় সাম্রাজ্য বাইরের শত্রুর আক্রমণে যতটা না ধ্বংস হয়েছে, তার চেয়ে বেশি ধ্বংস হয়েছে তাদের নিজেদের অহংকার আর বিলাসিতার কারণে। রোমান এম্পায়ার থেকে শুরু করে নোকিয়া বা কোডাকের মতো কোম্পানি, সবাই এই কমপ্লাসেন্সি বা আত্মতুষ্টির শিকার। তারা ভেবেছিল তারা অপরাজেয়, তারা ভেবেছিল তাদের আর কিছু শেখার নেই, আর কিছু করার নেই। আপনি যদি মনে করেন আমি তো ওদের দেখিয়ে দিয়েছি, আমার আর কি কাজ, তাহলে আপনিও একই ফাঁদে পা দিচ্ছেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো সাফল্য একটা গন্তব্য নয়, এটা একটা যাত্রা, এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি যদি সাইকেল চালানো থামিয়ে দেন আপনি পড়ে যাবেন। সাফল্য ঠিক তেমনই। জেফ বেজস অ্যামাজনে একটা ফিলসফি মেনে চলেন, সেটা হলো ডে ওয়ান মেন্টালিটি। মানে কোম্পানি যত বড়ই হোক না কেন, তারা সব সময় এমনভাবে কাজ করবে যেন আজই তাদের প্রথম দিন। আপনার জীবনেও এই মেন্টালিটি থাকতে হবে। আপনি কোটিপতি হতে পারেন, আপনি বিশাল সেলিব্রিটি হতে পারেন, কিন্তু আপনার সেই ক্ষুধা, সেই লার্নিং অ্যাটিটিউড যেন প্রথম দিনের মতোই থাকে। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমি আমার সাফল্য এনজয় করব না, সারা জীবন শুধু কাজই করে যাব? না, আমি সেটা বলছি না। আপনি অবশ্যই এনজয় করবেন, কিন্তু এনজয় করা আর উদ্ধত হওয়া এক জিনিস নয়। যখন আপনি সফল হবেন তখন আপনার সবচেয়ে বড় পাওয়ার হবে হাম্বলনেস বা বিনয়। আপনি যত উপরে উঠবেন আপনাকে তত বেশি বিনয়ী হতে হবে। কেন জানেন? কারণ ঝড়ের সময় বড় বড় শক্ত গাছগুলো উপড়ে যায়, কিন্তু যে ঘাসগুলো নরম তারা মাটির সাথে মিশে থাকে বলে টিকে যায়। আপনার ইগো যদি গাছের মতো শক্ত হয় তবে পরিস্থিতির ঝড় আপনাকে ভেঙে দেবে, কিন্তু আপনি যদি বিনয়ী হন তবে আপনি টিকে থাকবেন। একটা খুব সুন্দর উপমা আছে, গাছের ডালপালা যত উপরে ওঠে তার শেকড় ততটাই গভীরে যেতে হয়। যদি শেকড় অগভীর হয় আর ডালপালা অনেক উঁচুতে যায়, তবে সামান্য বাতাসেই গাছ উল্টে পড়বে। আপনার জীবনের শেকড় হলো আপনার ভ্যালিউজ, আপনার এথিক্স, আপনার পরিবার এবং আপনার সেই পুরনো দিনের স্ট্রাগল। সফল হওয়ার পর যদি আপনি আপনার অতীতকে ভুলে যান, যদি আপনি সেই মানুষগুলোকে ভুলে যান যারা আপনার দুঃসময় পাশে ছিল, তবে আপনার শেকড় আলগা হয়ে যাবে, আর শেকড় আলগা হলে পতন অনিবার্য। যখন আপনি সফল হবেন তখন দেখবেন ওই মানুষগুলো যারা আপনাকে একসময় অপমান করেছিল, তারা নিজেদের ছোট মনে করতে শুরু করেছে। আপনার কিচ্ছু বলার দরকার নেই, আপনার কিচ্ছু করার দরকার নেই, আপনার উপস্থিতিই তাদের অস্বস্তির কারণ হবে। এটাই হলো আসল রিভেঞ্জ। আপনি তাদের লেভেলে নামলেন না, বরং আপনি এমন এক লেভেলে উঠলেন যেখানে তারা পৌঁছতেও পারবে না। তখন তাদের প্রতি আপনার করুণা হবে, ঘৃণা নয়। আপনি ভাববেন, বেচারারা, এরা যদি পরচর্চা না করে নিজেদের নিয়ে ভাবত তবে আজ এরাও ভালো থাকত। এই যে মেন্টাল শিফট ঘৃণা থেকে করুণায়, এটাই আপনাকে প্রকৃত শান্তি দেবে। তবে এখানে একটা ওয়ার্নিং আছে, যখন আপনি সফল হবেন তখন আপনার চারপাশে অনেক ইয়েস ম্যান বা চাটুকার জুটবে। তারা আপনার সব কথায় সায় দেবে। আপনি ভুল করলেও তারা বলবে, ভাই আপনিই ঠিক। এদের থেকে সাবধান, এরা আপনার বিচার বুদ্ধি নষ্ট করে দেবে। আপনার জীবনে এমন কিছু মানুষ রাখা খুব জরুরি যারা আপনার মুখের ওপর সত্য কথাটা বলতে পারে, যারা আপনার পজিশন দেখে নয় আপনাকে ভালোবেসে আপনার ভুল ধরিয়ে দেয়। তারাই আপনার আসল শুভাকাঙ্ক্ষী। আরেকটা বিষয় হলো, সফলতার সাথে সাথে দায়িত্ব বাড়ে। স্পাইডারম্যান মুভির সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। যখন আপনি সফল তখন মানুষ আপনাকে ফলো করে,
আপনি তাদের রোল মডেল। তখন আপনি চাইলেই যা খুশি তাই করতে পারেন না। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা অন্যকে প্রভাবিত করে। তখন আপনার প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকলে চলবে না, বরং আপনাকে গিভ ব্যাক বা ফিরিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আপনি সমাজকে কি দিচ্ছেন? আপনি অন্যদের জন্য কি করছেন? দেখুন, দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের সবারই সীমাবদ্ধতা আছে। আপনি সুপারম্যান নন, আপনারও ভুল হতে পারে। সফল হওয়ার পর যদি কোনো ভুল করে ফেলেন, তবে সেটা স্বীকার করতে লজ্জা পাবেন না। সরি বলাটা দুর্বলতা নয়, এটা অনেক বড় একটা শক্তি। যারা নিজের ভুল স্বীকার করতে পারে, মানুষ তাদেরকেই সবচেয়ে বেশি সম্মান করে। আর যারা ভুল ঢেকে রাখার জন্য ইগো দেখায়, মানুষ তাদের ঘৃণা করে। আসলে ব্যাপারটা হলো, জীবনটা একটা বিশাল ক্লাসরুম। এখানে পরীক্ষার কোনো শেষ নেই। আপনি একটা পরীক্ষায় পাশ করলেন মানে এই নয় যে পড়াশোনা শেষ, বরং পরের ক্লাসের পড়া আরও কঠিন। আপনি যদি মনে করেন আমি তো এখন বস, আমি সব জানি, তাহলে আপনি ফেল করবেন। আপনাকে আজীবন ছাত্র থাকতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে। টেকনোলজি বদলাচ্ছে, দুনিয়া বদলাচ্ছে। আপনি যদি নিজেকে আপডেট না করেন, তবে আপনি বাতিল হয়ে যাবেন। তো এই যে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, বদলা না নেওয়া, চুপ থাকা, নিজেকে গড়া, গোস্ট মোডে থাকা এবং শেষমেশ সফল হয়েও মাটির মানুষ হয়ে থাকা, এই পুরো জার্নিটা কি সহজ? না। এটা কি সবাই পারবে? না। কিন্তু আপনি পারবেন, কারণ আপনি এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন বা এই কথাগুলো শুনছেন মানেই হলো আপনি অন্যদের চেয়ে আলাদা। আপনার মধ্যে সেই বার্নিং ডিজায়ার বা জ্বলন্ত ইচ্ছা আছে। এখন প্রশ্ন হলো, এই সব কিছু করার পর জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি কি রেখে যাবেন? আপনার লিগাসি কি হবে? মানুষ কি আপনাকে আপনার টাকার জন্য মনে রাখবে, নাকি আপনি তাদের জীবনে যে ভ্যালু অ্যাড করেছেন তার জন্য মনে রাখবে? পরের এবং শেষ সেকশনে আমি কথা বলবো দ্য আর্ট অফ লিগেসি নিয়ে। কিভাবে এমন কিছু করে যাওয়া যায় যাতে আপনি না থাকলেও আপনার নাম এবং কাজ পৃথিবীর বুকে বেঁচে থাকে। কারণ সত্যিকারের বদলা বা রিভেঞ্জ হলো অমরত্ব, যেখানে আপনার শত্রুরা হারিয়ে যাবে কালের গর্ভে, কিন্তু আপনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়। শেষমেশ আমরা সবাই কিন্তু স্মৃতির অ্যালবামে একটা ছবি হয়েই থেকে যাব। পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনি আজ যে প্রতিশোধের নেশায় মত্ত, যে মানুষের ওপর রাগ করে নিজের রক্তপানি করছেন, 100 বছর পর ওই মানুষটাও থাকবে না, আপনিও থাকবেন না। এমনকি আপনারা যে বিষয়টা নিয়ে লড়ছিলেন সেটাও কেউ মনে রাখবে না। তাহলে প্রশ্ন হলো, এত কিছু করে লাভটা কি হলো? এখানেই আসে লিগেসি বা উত্তরাধিকারের ধারণা। লিগেসি মানে টাকা পয়সা বা জমি জমা নয় রাখা। লিগেসি মানে হলো আপনি চলে যাওয়ার পর মানুষের মনে আপনার জন্যে কেমন অনুভূতি রেখে যাচ্ছেন। আলেকজান্ডার দ্য গ্রেট অর্ধেক পৃথিবী জয় করেছিলেন, কিন্তু তাকে মানুষ মনে রেখেছে একজন বিজেতা হিসেবে, একজন দয়ালু মানুষ হিসেবে নয়। অন্যদিকে মাদার টেরেসা কোনো দেশ জয় করেননি, কিন্তু তিনি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। আপনি কার মতো হতে চান? প্রতিশোধ পরায়ণ কোনো রাজা, নাকি মানুষের হৃদয়ে বেঁচে থাকা কোনো মহান ব্যক্তিত্ব? দেখুন, ব্যাপারটা হলো, আপনার শত্রুরা চায় আপনি তাদের লেভেলে নেমে আসুন। তারা চায় আপনি কাদা ছোড়াছড়ি করুন। কিন্তু যখন আপনি তাদের উপেক্ষা করে এমন কিছু সৃষ্টি করেন যা মানুষের উপকারে আসে, তখন সেটাই হয় তাদের গালের সবচেয়ে বড় চড়। ধরুন, কেউ আপনাকে বলেছিল আপনি জীবনে কিছুই করতে পারবেন না। এখন আপনি যদি তার সাথে ঝগড়া করতে যেতেন, তাহলে আপনি তার কথাই সত্য প্রমাণ করতেন। কিন্তু আপনি যদি চুপচাপ একটা স্কুল প্রতিষ্ঠা করেন, বা একটা সফল কোম্পানি দাঁড় করান, বা এমন কোনো কন্টেন্ট তৈরি করেন যা লক্ষ মানুষের জীবন বদলে দেয়, তখন ওই মানুষটা লজ্জায় আপনার সামনে মাথা তুলে তাকাতে পারবে না। মজার ব্যাপার ঠিক এখানেই। আপনি যখন লিগেসি তৈরির কাজে হাত দেন, তখন আপনার আর ছোটোখাটো বিষয় নিয়ে ভাবার সময় থাকে না। কে কি বলল, কে কি ভাবল, এসব তখন তুচ্ছ মনে হয়। আপনি তখন একটা মিশনের মধ্যে থাকেন। আপনার লক্ষ্য তখন আর নিজেকে প্রমাণ করা নয়, বরং অন্যদের সাহায্য করা। আর সাইকোলজি বলে, যখন আমরা সেলফ সার্ভিং বা নিজের স্বার্থ থেকে আদার সার্ভিং বা পরোপকারের দিকে শিফট করি, তখন আমাদের জীবনের তৃপ্তি বা হ্যাপিনেস লেভেল বহুগুণ বেড়ে যায়। একটা খুব শক্তিশালী উপমা দিই। বাতিঘর বা লাইট হাউসের কথা ভাবুন। সাগরের মাঝখানে বিশাল সব ঢেউ এসে তার গায়ে আছড়ে পড়ে। ঝড় আসে, বৃষ্টি হয়, বজ্রপাত হয়। কিন্তু বাতিঘর কি ঢেউয়ের সাথে মারামারি করে? সে কি ঢেউকে গালি দেয়? না, সে শুধু তার কাজটা করে যায়, আলো দেওয়া। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং পথ হারানো জাহাজকে পথ দেখায়। ওই ঢেউগুলো হলো আপনার শত্রু বা নিন্দুক, আর আপনি হলেন সেই বাতিঘর। আপনার কাজ মারামারি করা নয়, আপনার কাজ হলো আলো ছড়ানো। যারা আপনাকে আঘাত করছে তারা শেষমেশ ওই ঢেউয়ের মতোই ভেঙে মিলিয়ে যাবে, কিন্তু আপনার আলো জ্বলতেই থাকবে।
পরিসংখ্যান বলছে আমরা আমাদের জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়ে কাটাই, বাকি সময়ের একটা বড় অংশ কাটে কাজ আর যাতায়াতে। আমাদের হাতে আসলে খুব কম সময়ই থাকে। এই অল্প সময়ে আপনি কি ধ্বংস করতে চান নাকি সৃষ্টি করতে চান? যারা ধ্বংস করতে চায় তারা সহজেই তা পারে। একটা বিল্ডিং ভাঙতে 1 দিন লাগে, কিন্তু গড়তে 1 বছর লাগে। প্রতিশোধ নেওয়া সহজ, ক্ষমা করে দেওয়া এবং এগিয়ে যাওয়া কঠিন। কিন্তু মনে রাখবেন, কঠিন পথটাই সবসময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। ক্ষমা শব্দটা শুনতে খুব দুর্বল মনে হয়, তাই না? কিন্তু ক্ষমা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কাজ। মহাত্মা গান্ধী বলেছিলেন, দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো বলবানদের গুণ। আপনি যখন কাউকে ক্ষমা করে দেন, তার মানে এই নয় যে আপনি তার অন্যায়কে মেনে নিলেন। এর মানে হলো আপনি আপনার জীবন থেকে তার নেগেটিভ প্রভাবটাকে মুছে ফেললেন। আপনি নিজেকে মুক্ত করলেন। প্রতিশোধের বোঝা বয়ে বেড়ানো মানে হলো পিঠে একটা মরা লাশ নিয়ে হাঁটা। লাশটা পচে গন্ধ ছড়াবে, আর সেই গন্ধে আপনার জীবনটাই বিষাক্ত হয়ে যাবে। লাশটা ফেলে দিন, ক্ষমা করে দিন, সামনে এগিয়ে যান। এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু নেহাল ভাই, আমি যদি লিগেসি রেখে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি অনেক টাকার মালিক হতে হবে? একদমই না। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করতে পারেন। আপনার হাসি, আপনার ব্যবহার, আপনার ছোট ছোট সাহায্য, এগুলো লিগেসির অংশ। আপনি যদি একজন মানুষকেও ডিপ্রেশন থেকে বাঁচাতে পারেন, যদি একজন মানুষকেও সঠিক পথের দিশা দিতে পারেন, সেটাই আপনার লিগেসি। স্টারফিশের গল্পটা জানেন তো? হাজার হাজার স্টারফিশ সৈকতে মরে যাচ্ছিল। একটা বাচ্চা ছেলে একটা একটা করে কুড়িয়ে সাগরে ফেলছিল। একজন লোক বলল, এত স্টারফিশ, তুমি কটার জীবন বাঁচাবে? এতে কি কোনো তফাৎ হবে? ছেলেটা আরেকটা স্টারফিশ সাগরে ছুঁড়ে দিয়ে বলল, অন্তত এই একটার জন্য তো তফাৎ হলো। আপনার জীবনটাও তাই। আপনি হয়তো পুরো পৃথিবী বদলাতে পারবেন না, কিন্তু আপনি আপনার চারপাশের জগৎটাকে বদলাতে পারেন। আপনি আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার অডিয়েন্সের জন্য একটা উদাহরণ সৃষ্টি করতে পারেন। যখন আপনি মারা যাবেন, তখন আপনার জন্ম তারিখ আর মৃত্যু তারিখের মাঝখানে একটা ছোট্ট ড্যাশ চিহ্ন থাকবে। ওই ড্যাশটাই হলো আপনার জীবন। আপনি ওই সময়টুকু কিভাবে কাটিয়েছেন সেটাই আসল। আপনি কি ঘৃণায় কাটিয়েছেন নাকি ভালোবাসায়? আপনি কি ধ্বংস করেছেন নাকি সৃষ্টি করেছেন? আসলে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার সুখ। আপনার শত্রু চায় আপনি কষ্টে থাকুন, আপনি কান্না করুন। কিন্তু যখন তারা দেখবে আপনি হাসছেন, আপনি আপনার পরিবার নিয়ে সুখে আছেন, আপনি আপনার কাজে সফল, তখন তাদের কলিজা জ্বলে যাবে। বিশ্বাস করুন, আপনার ভালো থাকাই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। তাই নিজের ভালো থাকার উপর ফোকাস করুন। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। নিজেকে ভালোবাসুন। যে মানুষটা আয়নায় আপনার দিকে তাকিয়ে আছে, সেই মানুষটার দায়িত্ব নিন। আজকের এই ভিডিওর বা আলোচনার মূল নির্যাস যদি এক কথায় বলতে হয়, তবে সেটা হলো নিয়ন্ত্রণ। আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে রাখুন। কেউ আপনাকে রাগাতে চাইলে আপনি রাগবেন না, কেউ আপনাকে কাঁদাতে চাইলে আপনি কাঁদবেন না। আপনি তখনই রিয়্যাক্ট করবেন যখন আপনি চাইবেন, এবং সেটা হবে আপনার শর্তে। আপনার নীরবতা হবে আপনার বর্ম, আর আপনার সাফল্য হবে আপনার তলোয়ার। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি বিশ্বাস করি আপনার মধ্যে সেই সুপ্ত আগ্নেয়গিরি আছে যা একদিন বিস্ফোরিত হবে। ধ্বংসের জন্যে নয়, বরং নতুন এক দ্বীপ গড়ার জন্যে। আপনি সাধারণ নন। আপনার সাথে যা হয়েছে তা আপনাকে ভাঙার জন্যে নয়, আপনাকে গড়ার জন্যে হয়েছে। লোহাকে পিটিয়েই ইস্পাত তৈরি করা হয়। আপনি সেই ইস্পাত। এখন সময় এসেছে ধারালো হওয়ার, এখন সময় এসেছে জ্বলে ওঠার। যদি আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, যদি মনে হয় যে আপনিও সেই মানুষটা যে এতদিন চুপ করে সহ্য করেছে কিন্তু এখন বাউন্স ব্যাক করতে প্রস্তুত, তবে আমি আপনাকে আমার দলে স্বাগত জানাই। আমরা সেই দল যারা শব্দ করি না, কিন্তু ইতিহাস সৃষ্টি করি। আমরা সেই দল যারা প্রতিশোধ নিই না, কিন্তু এমন উচ্চতায় পৌঁছাই যেখানে আমাদের শত্রুরা আমাদের ছায়াও স্পর্শ করতে পারে না। আপনার যাত্রা আজ থেকে শুরু হলো। এই যাত্রা সহজ হবে না, কিন্তু আমি কথা দিচ্ছি এই যাত্রা সার্থক হবে। সময়ের উপর বিশ্বাস রাখুন। সময় কখনো বিশ্বাসঘাতকতা করে না। আজ যারা আপনাকে নিয়ে হাসছে, কাল তারা আপনার গল্প শুনে হাততালি দেবে। শুধু মাটি কামড়ে পড়ে থাকুন, হাল ছাড়বেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার ভোর আসছে। সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তটাই সবচেয়ে অন্ধকার থাকে। আপনি এখন সেই অন্ধকারে আছেন, কিন্তু সূর্য উঠবেই। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস হারাবেন না। কারণ আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তবে পৃথিবী আপনার ওপর বিশ্বাস রাখবে কেন?
দেখা হবে বিজয়ের মঞ্চে, দেখা হবে সাফল্যের চূড়ায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।